আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার এই চ্যানেলের ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো এই তথ্যের আলোকে এখানে ক নম্বরে বলছে ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের পণ্য ঘাটতি আছে কিনা তার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো চলো আমরা এই তথ্যের আলোকে ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি। তো আমরা ক নম্বরের জন্য এই ধরনের ছক অঙ্কন করতে পারি। তারিখ, বিবরণ, একক একক। তো এইখানে এককের এইখানে কিছু অংশ ঢাকা পড়ে গেছে, আমি উদ্দীপকের অংশটা নিয়ে এসেছি এইখানে, এটা দেখে দেখে যাতে সহজে সমাধান করতে পারি। এই অংশটুকুতে কিছু লেখার প্রয়োজন হবে না, আমরা এইখানে লিখব এবং যোগ করে শেষে লিখব। কিন্তু ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, একক একক। তোমরা হয়তো ছক অঙ্কন করতে পারবে। আমি উদ্দীপকটা এখানে নিয়ে এসে রেখেছি যাতে এটা দেখে আমরা এখানে সমাধান করতে পারি। তো লক্ষ্য করি প্রথমে 1 তারিখে কি বলেছে, প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ কত ছিল? 800 একক, এখানে লিখব। তারপরে ক্রয়, 4 তারিখে ক্রয় করেছে কত একক? 1100 একক, সেটাও এখানে লিখব। 7 তারিখে আবার ক্রয় করেছে, 7 তারিখে 350 একক ক্রয় বলে সেটা এইখানে লিখব। এরপরে আমরা 9 তারিখ ইস্যু করেছে। তো ইস্যু করলে পণ্য কমে যায়, কাঁচামাল ইস্যু করলে কাঁচামালের পরিমাণ কমে যায়, সেজন্য আমরা এই 700 ইস্যুর পাশে লিখব, ব্র্যাকেট দিয়ে লিখব। আমরা জানি ব্র্যাকেট বলতে মাইনাস বোঝায়। তো এইখানে যেগুলি আমরা মাইনাস করে রাখবো, এই ইস্যু 1, 2, 3, 4 বার পণ্য ইস্যু করেছে। তো ইস্যু যেগুলি আছে সেগুলি আমরা মাইনাস করে লিখবো এবং আমি লাল কালার দিয়ে রেখেছি আলাদা করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আবার 14 তারিখে ইস্যু করেছে 850 একক, এটাও আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো মাইনাস করার জন্য। 20 তারিখে ক্রয় করেছে 1200 একক, এটা আমরা স্বাভাবিকভাবে লিখব, পাশে কোনো সাইন না থাকলে সেটি প্লাস বোঝায়। আবার 21 তারিখে ইস্যু করেছে, ইস্যু লিখে তাহলে এই 1050 একক, এটাও কিন্তু ব্র্যাকেট দিয়ে রাখবো। ব্র্যাকেট দ্বারা মাইনাস বোঝায়, হিসাব বিজ্ঞানে আমরা জানি। 25 তারিখ লিখব এই 750 একক। 28 তারিখ লিখব এই 800 একক, এটিও মাইনাস দিয়ে রাখবো। অর্থাৎ আমরা এখানে যা ছিল সব লিখেছি, এই 30 তারিখটা বাদে সবগুলো লিখেছি, শুধুমাত্র যেগুলো ইস্যু করেছি ওইগুলো আমরা মাইনাস করে রেখেছি। এবার আমরা যোগ বিয়োগ করব। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি যোগ বিয়োগ করি, 800 যোগ 1100 যোগ 350 মাইনাস 700 মাইনাস 850 যোগ 1200 মাইনাস 1050 যোগ 750 মাইনাস 800। অর্থাৎ এইগুলো যোগ বিয়োগ করে আমরা এখানে একটি দাগ দিয়ে যেটি পাবো সেটি হচ্ছে 800 একক। 800 একক আমাদের থাকার কথা মজুদ পণ্য, কিন্তু এখানে 30 তারিখে কি বলেছে, মজুদ পণ্য আছে 650 একক। তো নাই কত, কম কত, সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে যদি এই 650 বিয়োগ করি, এই যে সমাপনী মজুদ পণ্য 650, যদি এটার সাথে এটা বিয়োগ করি তাহলে আমাদের 800 থেকে 650 বিয়োগ করলে 150 হবে, যেটি ঘাটতি হিসাবে গণ্য হবে। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি সবগুলো যোগ বিয়োগ করে আমাদের থাকার কথা 800 একক সমাপনী মজুদ, কিন্তু আছে এখানে বলে দিয়েছে অঙ্কে আছে 650 একক। তাহলে 800 থাকার কথা, 650 আছে, নাই কত, কম কত, 150, যেটি ঘাটতি একক হিসেবে গণ্য হবে। এবং সেটাই আমাদের নির্ণয় করতে বলেছিল, ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো।
এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের খ নাম্বারে বলেছে 1, 4, 7, 9 এবং 14 এই 5টা তারিখের দফাসমূহ লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিফো পদ্ধতি বলতে বোঝায় লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটা আগে এসেছে যে পণ্যটা পরে এসেছে সেটা আগে ইস্যু করব, যেটি পরে এসেছে সেটি আগে ইস্যু করব, যাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট। পরের পণ্য আগে যাবে। তো চলো আমরা এই তথ্যের আলোকে লিফো পদ্ধতিতে খ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, খ নাম্বারের সাথে যে কয়টা লেনদেন অন্তর্ভুক্ত, 5টি লেনদেন, সেই 5টি লেনদেন এইখানে 3টা আর এইখানে 2টা আমি উপরে লিখে রাখলাম, যাতে এইগুলো দেখে খুব সহজে আমি সমাধান করতে পারি। সেজন্য আমরা এখান থেকে উত্তর খ বলে এইখানে আমরা উত্তর লিখব। তো লক্ষ্য করি, প্রথমে ছক অঙ্কন করব। তো ইতিপূর্বে আমি ফিফো পদ্ধতি দেখিয়েছিলাম, একই রকম ছক, শুধুমাত্র এইখানে লিখব পরে আসে আগে যায়, লিফো পদ্ধতি এই কথাটা লিখব। আর সেম সব কিছু সেম। ছকের মধ্যে যেমন আমরা পূর্বে লিখতাম কি ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত, এই 3টা ছকের মধ্যে আবার আলাদা আলাদা ঘর থাকতো, পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা, এই সব কিছু ঠিক থাকবে। শুধুমাত্র যেখানে লিখতাম ফিফো সেখানে লিখব লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, পরে আসে আগে যায় পদ্ধতি। এবার আমরা 2017 মার্চ 1 তারিখ দিয়ে প্রারম্ভিক জের লিখব, প্রারম্ভিক মজুদ লিখতে পারি। তো প্রারম্ভিক মজুদ বলে আমাদের লক্ষ্য করি এই যে 800 একক আছে, তো এটা কোথায় লিখব? এই 800 একক প্রতি একক 12 টাকা করে, এটা লিখব এই উদ্বৃত্তর ঘরে, এইখানে লিখব। লক্ষ্য করি 800 একক 12 টাকা দর, 800কে 12 দিয়ে গুণ করে 9600। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লিফো পদ্ধতিতে অঙ্ক করতে পারো তারাও লক্ষ্য করেছো, প্রারম্ভিক মজুদ আমরা সব সময় উদ্বৃত্তের ঘরে লিখি। আমরা জানি 3টা পদ্ধতি, লিফো, ফিফো এবং গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। 3টা পদ্ধতিতেই প্রারম্ভিক মজুদ পণ্য লেখার নিয়ম এক, শেষের ঘরে বসবে, উদ্বৃত্তের ঘরে। তারপরে আমরা কি করব, একটি লম্বা দাগ দিব, দেওয়ার পরে 4 তারিখ পড়ব। 4 তারিখ ক্রয় করেছে 1100 একক। তো আমরা এখানে 1100 একক যেহেতু ক্রয় করেছে, এখানে 4 তারিখ দিব, এখানে লিখব ক্রয়। এই যে ক্রয় করলে ক্রয়ের ঘরে লিখব, এই 1100 পরিমাণের ঘরে লিখব, 13 টাকা দর, দরের ঘরে লিখব, 1100কে 13 দিয়ে গুণ করে যা হয় এইখানে লিখব। ক্রয় করলে আমরা 1100, 13 এই দুটো গুণ করে এখানে লিখব। এবার আমরা জানি পণ্য ক্রয় করলে এইখানে আমাদের এই উদ্বৃত্তের ঘরে আলাদা লাইন তৈরি হবে। কিভাবে? এই লাইনটা আমরা এখানে লিখব, কিন্তু তার আগে এই উপরের লাইনটা নিচে নামিয়ে নেব। 812, 9600, অর্থাৎ আমরা এই 1100 আর এই 13 আর এই লাইনটা এখানে লিখব, এই 1100, 13, 14300, কিন্তু তার আগে উপরের লাইনটা নামিয়ে নেব। আমাদের 1 তারিখে ছিল একটা লাইন, 4 তারিখে আর একটা দরে পণ্য কেনার ফলে আমাদের লাইন হলো 2টা। তারপরে আমরা একটি লম্বা দাগ দিব, দাগ দেওয়ার পরে আবার 7 তারিখ পড়ব। 7 তারিখ এখানে লিখব। কি বলেছে লক্ষ্য করি, ক্রয় করেছে, আবার এখানে ক্রয় লিখব। তাহলে আবার এরকম ক্রয়ের ঘরে আমরা এখানে লিখব এই তথ্য, 350 একক, 11 টাকা দর, 350কে 11 দিয়ে গুণ করে এইখানে লিখব। তারপরে আমরা জানি ক্রয় করলে এখানে আলাদা লাইন তৈরি হবে, যেহেতু রেট আলাদা, সেজন্য আমরা এই লাইনটা আবার এখানে লিখব, কিন্তু তার আগে
এই দুই লাইন এখানে নামিয়ে নেব। কিভাবে লক্ষ্য করি, 812 9600, 812 9600। আবার এই লাইনটাও এখানে নামিয়ে নেব। আবারও বলি, লক্ষ্য করি, এই লাইনটা আমরা এখানে লিখব, এই নিচে, সবার নিচে। কিন্তু তার আগে এই দুই লাইন, এই লাইন আর এই লাইন এখানে নামিয়ে নিলাম। এর নিচে আমরা এই যে 350 একক, 11 টাকা দর, 3850, 350কে 11 দিয়ে গুণ করে এখানে লিখব। তাহলে আমাদের 4 তারিখে লাইন ছিল 2টা, 7 তারিখে আর এক লাইন ক্রয় করার ফলে আমাদের লাইন হলো 3টা। আবার আমরা দাগ দিব। এরপর আমরা 9 তারিখে ইস্যু করেছে, 9 তারিখ ইস্যু, এখন ইস্যু করেছে কিন্তু 700 একক, পাশে দর দেয়া নেই। তাহলে 700 একক ইস্যু করব কিভাবে? আমরা কিন্তু লিফো পদ্ধতিতে অঙ্ক করছি, খুব ভালো করে বুঝি। এতক্ষণ আমরা যা করেছি এইগুলি কিন্তু ফিফো আর লিফো পদ্ধতিতে একরকম। এইখানে যে ইস্যু করতেছি এইখানে পার্থক্য লক্ষ্য করি। ফিফো পদ্ধতিতে আমরা উপর থেকে ইস্যু করতাম, কিন্তু লিফো পদ্ধতিতে আমরা নিচ থেকে ইস্যু করব। অর্থাৎ আমাদের মোট 700 একক ইস্যু করতে হবে। তাহলে নিচে আছে কত? আমরা নিচেরটা আগে ইস্যু করব। নিচে আছে 350 একক, এই 350 একক আমরা আগে লিখব। 11 টাকা দর, এটা গুণ করে এই 3850 টাকা হবে। বিষয়টা আমি আবারও বলছি, লক্ষ্য করি, মোট 700 একক ইস্যু করতে হবে। তাহলে আমরা যেহেতু লিফো পদ্ধতিতে অঙ্ক করছি, পরে যেটি এসছে, এই যে পরে আসে আগে যায়, মানে পরে যেটি এসছে সেটি আগে যাবে। ইস্যু মানে কি আমরা নির্গমন বা চলে যাবে। তাহলে এই লাইনটা আমরা আগে লিখব। এখন আমাদের মোট ইস্যু করতে হবে 700 একক, ইস্যু করেছি 350 একক। তাহলে 700 থেকে 350 বিয়োগ করে এখনও 350 একক কিন্তু বাকি আছে, মানে মোট আমাদের দিতে হবে 700 একক। 350 একক, এই 350 একক চলে গেছে, এখনও 350 একক বাকি আছে। এই 350 একক আবার লিখব। এখন কত টাকা দর ধরবে এখানে? আমাদের এই 11 টাকার দরের তো শেষ। এবার এর উপরেরটা নিব, নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে এই 13 টাকা দর লিখব। 350কে 13 দিয়ে গুণ হবে। কেন 13 দিয়ে গুণ হবে? এই লাইন তো শেষ, এই লাইনের উপরে যেটা, সেই লাইন থেকে, এই 1100-র ভিতর থেকে 350 নিলাম, ইস্যু করলাম। 13 টাকা দর, এটা গুণ করে এখানে বসবে। এইবার উদ্বৃত্ততে কিভাবে লিখব? উদ্বৃত্ততে যেহেতু আমরা নিচ থেকে বিক্রি করেছি, 800 কিন্তু বিক্রয় হয়নি, 800 কিন্তু ইনটেক আছে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এই 812 9600 এটা আমরা এখানে রেখে দেব, কারণ ওখান থেকে আমরা ইস্যু করিনি, যা আছে তাই থাকবে। এরপরে এই যে 1100, এই 1100-র মধ্যে হতে 350 কিন্তু ইস্যু অলরেডি করেছি। তাহলে 1100-র মধ্যে হতে 350 যদি, এই 1100-র মধ্যে হতে 350 যদি ইস্যু করি, তাহলে থাকবে সম্ভবত এই 750। কিভাবে পেলাম? 1100 মাইনাস এই 350, 750, 13 টাকা দরে। 750কে 13 দিয়ে গুণ করে এইখানে টাকা হবে। বিষয়টি আবারও বলি, 800 যা ছিল তাই লিখেছি, এখানে যা ছিল। 1100-র মধ্যে হতে এই 350 চলে গেছে, সেই 350 বাদ দিয়ে, 1100-র মধ্যে এটা বাদ দিয়ে এখানে লিখছি। আর এই নিচের লাইনটা কিন্তু নিচে আর লিখবো না। কেন লিখবো না? এই লাইনটা পুরোটাই আমরা দিয়ে দিছি আগেই, সেই জন্য এই লাইনটা থাকবে না। তারপরে আমরা দাগ দিব। দাগ দিয়ে আবার ইস্যু করেছে 14 তারিখ, ইস্যু 850। তো 850 ইস্যু করেছে, আমরা লক্ষ্য করি 850 এইখানে একবারে লিখতে পারবো না। আমরা কোন পদ্ধতিতে ইস্যু করছি? লিফো। নিচেরটা আগে ইস্যু করব। তাহলে নিচে কত আছে? 750, এই 750 আগে ইস্যু করব। 13 টাকা দর, এই টাকাটা হবে। অর্থাৎ আমাদের মোট 850 ইস্যু করতে হবে, তার মধ্যে নিচে যেটা আছে সেটা আমরা আগে ইস্যু করব, কেননা লিফো পদ্ধতি। তাহলে এই লাইনটা আমরা আগে ইস্যু করে দিলাম। 850 ইস্যু করতে হবে, 750 ইস্যু করেছি, এখনও 100 বাকি আছে। সেই 100 আমরা এইখানে আবার লিখব।
এখান থেকে 800-র মধ্য থেকে নিব, অর্থাৎ এই 12 টাকা রেট, 100 × 12 গুণ করে আমাদের হবে এই 1200 টাকা। এবার আমরা উদ্ধৃত্যতে কি লিখব? এই 750 কিন্তু সব শেষ, এই 750 কিন্তু ইস্যু করে দিয়েছি এবং এই 800-র ভিতর থেকেও 100 ইস্যু করেছি 12 টাকা দরে। তাহলে আমার 800-তে 100 বিয়োগ করে এখানে 700 থাকবে, 12 টাকা দর, 7 × 84, 8400 টাকা। এইভাবে আমরা লিফো পদ্ধতিতে এই মাল খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারে বলছে 1, 20, 21, 25 এবং 28 তারিখের লেনদেনের সাহায্যে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। চলো আমরা এই তথ্যের আলোকে এই গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি, যদিও ইতিপূর্বে আমি ভারযুক্ত গড় পদ্ধতিতে কীভাবে করতে হয় দেখিয়েছি। তো লক্ষ্য করি ছক সে আগের মতো আমরা অঙ্কন করব এবং যে কটা লেনদেন করতে বলেছে সেই কটা লেনদেন আমি এখানে নিয়ে এসেছি। তো ভারযুক্ত গড় পদ্ধতির ছক একরকম। তো আমি একটু দ্রুত বলবো, কেননা ইতিপূর্বে আমি ভারযুক্ত গড় পদ্ধতি দেখিয়েছি। সময় সেভ করার জন্য একটু দ্রুত বলবো। প্রথমে আমরা লিখব প্রারম্ভিক মজুদ, এখানে 800 একক এই উদ্বৃত্তের ঘরে লিখব। 800 একক এই উদ্বৃত্ত, 812 এই দুটো গুণ করে 9600, অর্থাৎ আমরা প্রারম্ভিক মজুদ সবসময় উদ্বৃত্তের ঘরে লিখি। তারপরে একটি দাগ দিব, ক্রয় লিখব 20 তারিখ, ক্রয় কত একক? 1200 একক। কত টাকা দর? 15 টাকা দর। 1200-কে 15 দিয়ে গুণ করে এখানে লিখব 18,000 টাকা। ক্রয় করেছি তাই ক্রয়ের ঘরে লিখলাম। এখন গড় পদ্ধতির নিয়ম হচ্ছে আমাদের এই পরিমাণ আর পরিমাণ যোগ করে 800 আর 1200 যোগ করে 2000 একক এখানে বসবে, আর 9600 আর 18,000 যোগ করে এখানে বসবে 27600। বিষয়টি আবারও বলি, গড় পদ্ধতিতে উদ্বৃত্তের ঘরে কিভাবে লিখব? এখানে পরিমাণ যোগ করে পরিমাণে, টাকা মোট টাকা যোগ করে মোটের ঘরে। এবার 2000 এককের দাম 27600 টাকা হলে 1 এককের গড় মূল্য কত? তাহলে 27600-কে যদি 2000 দিয়ে ভাগ করি তাহলে এইটা হবে 13.80, অর্থাৎ 13 টাকা 80 পয়সা গড় মূল্য। তো আবার দাগ দিব। এরপরে ইস্যু করেছি 21 তারিখ। তো ইস্যু সহজ, গড় পদ্ধতিতে ইস্যু সহজ। ইস্যু 1050 ইস্যুর ঘরে লিখব। দর এখানে যা আছে তাই লিখব, এখানে যে দর আছে সেই দর লিখব। আবারও বলি বিষয়টা, ইস্যু করেছে 150 একক, লিখলাম। দর দেওয়া নেই, কোন দর হবে? এইখানে যে দরটা আছে উদ্বৃত্তের ঘরে লাস্টে, এইটা এখানে লিখব। এইটা গুণ করে এখানে লিখব, এইটা গুণ করে এখানে লিখব। এবার উদ্বৃত্ত কিভাবে লিখব? 2000 ছিল, 1050 চলে গেছে, তাহলে থাকে সম্ভবত 950। রেট যা আছে তাই হবে। এই 950-কে এটা দিয়ে গুণ করে এখানে হবে। বিষয়টা আবারও বলি, 2000 থেকে এইটা বিয়োগ করে 1050 বিয়োগ করে আর থাকলো আমাদের 950 একক। রেট যা আছে তাই, এটা গুণ করে এখানে লিখব। আবার দাগ দিব। এরপরে আমরা 25 তারিখে আবার ক্রয় করেছে। তো 25 তারিখে ক্রয় করলে ক্রয়ের ঘরে আগে লিখব 750 একক, 16 টাকা দর। 750-কে 16 দ্বারা গুণ করলে এই টাকাটা হবে 12,000 টাকা। এরপরে আমরা এই উদ্বৃত্তের ঘরে এই ক্রয় করার সময় 20 তারিখে যেভাবে লিখেছিলাম সেইভাবে লিখব। লক্ষ্য করি 950 আর 750 পরিমাণ যোগ করে 950 আর 750 যোগ করে এখানে হবে 1700 একক। আর টাকা মোট, আর এ টাকা মোট, টাকায় যোগ করে টাকার ঘরে বসবে 13,110 আর 12,000 যোগ করে এইখানে লিখব। রেটটা শেষে লিখব কিভাবে? এই 25,110-কে এই আমরা যদি এটা দিয়ে ভাগ করি, 1700 দিয়ে ভাগ করি, তাহলে এইখানে রেট হবে এইটা ভাগ এইটা, মাঝখানে দর বের হবে।
14.77 টাকা। আবার আমরা দাগ দিব। এরপরে ইস্যু করেছে 28 তারিখ, ইস্যু 800 একক। তাহলে এই ইস্যুর ঘরে লিখব 800 একক। দর হবে কত? এখানে যে দরটা আছে, এই যে উদ্বৃত্তের ঘরে সবার শেষে যে দরটা আছে সেটা এখানে লিখব। এই 800কে এটা দিয়ে গুণ করে এইখানে লিখব। অর্থাৎ ইস্যু করার সময় এই 800 লিখলাম, দর লিখবে এখানে যেটি আছে সেইটা, আর এটা গুণ করে এখানে হলো। উদ্বৃত্ত কিভাবে লিখব? 1700 ছিল, তার মধ্যে 800 ইস্যু হয়ে গেছে, তাহলে থাকে 900। দর যা আছে তাই লিখব, 900কে এই দর দিয়ে গুণ করে যা হয় শেষে লিখব। 900কে এটা দিয়ে গুণ করব, ক্যালকুলেটর ব্যবহার করে করব, কিন্তু আমরা এটাকে এটা দিয়ে গুণ করে শেষে লিখব। তাহলে আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে যে কয়টা লেনদেন আমাদের এই তথ্য হতে সমাধান করতে বলেছিল, এইভাবে আমরা হিসাবভুক্ত করেছি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে অন্যান্য বোর্ডের যে সমস্ত এই অধ্যায়ের অঙ্ক রয়েছে সেগুলি সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।